হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচনা করব সতীনাথ ভাদুড়ীর গল্প ডাকাতের মা। এই গল্পের লাইন ধরে ব্যাখ্যা এবং সঙ্গে প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে এই ভিডিওগুলিতে। 3টি পর্বে ভাগ করে এই আলোচনাটি হচ্ছে। আজকে তৃতীয় তথা শেষ পর্ব। আজকের আলোচনা শুরুর আগে প্রথম দুটি পর্বে গল্পের যে অংশটুকু পড়ানো হয়েছিল সেটা খুব সংক্ষেপে একটু বলে নেব বোঝার সুবিধের জন্য। আমরা দেখেছিলাম সৌখী নামের এক ডাকাত জেলে গিয়েছে গত 5 বছর ধরে। ডাকাত দলের নিয়ম অনুযায়ী দলের অন্যান্য সদস্যরা প্রথম 2 বছর তার পরিবারকে টাকা দেয়, কিন্তু তৃতীয় বছর থেকে তারা টাকা দেওয়া বন্ধ করায় সৌখীর মা চরম দারিদ্র্যের মধ্যে পড়ে এবং উপায়ান্তর না থাকায় রুগ্ন বৌমা ও নাতিকে তার বেয়াইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। সে নিজে খইমুড়ি বেচে কোনো রকমে পেট চালাতো। রাতে চোখে ঘুম আসতো না বলে সারা রাত ধরে সে তার যত ক্ষোভ, কষ্ট, দুঃখ, আক্ষেপ এবং সৌখীকে নিয়ে নানা স্মৃতি নিজের মনেই আলোচনা করত। এরকমই এক রাতে জেলের মেয়াদ ফুরোনোর 1 বছর আগে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে সৌখী এসে হাজির হয়। প্রথমটায় আনন্দে আত্মহারা হয়ে যায়, তারপর সৌখীর মা দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ে। পরদিন সকালে সৌখীকে কি খেতে দেবে এই ভাবনায়। মাঝরাতে ঘুমন্ত সৌখীকে ঘরে রেখে পাড়ার মাতাদিন পেশকারের বাড়ি থেকে একখানি ঘটি চুরি করে আনে। এই পর্যন্তই আমরা আগের অংশগুলিতে পড়েছি। আজকে তারপর থেকে শুরু করছি। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে 12 কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করত। সেই জন্য হুলস্থুল পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো ঘরের লক্ষ্মী, এখনই আরেকটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে। বাজে বকবক করো না, তোমাদের তো কেবলেই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। আইন চঞ্চু মাতাদিন আরো অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্যে। ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া গেল না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেওয়া লোটা, বুঝলেন কি না? এই এত বড় সাইজের, মুখ হওয়া চাই বেশ ফাঁদালো, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রূপোর কাঁকুন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো জিনিস চলবে? নামেই পুরনো, সস্তায় পাবেন, 2.5 টাকায়। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে? দেখি। ঘটি দেখেই তার খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা, আর সন্দেহ নেই। মাতাদিন পেশকার আইনের ধারা খুলে গিয়ে দোকানদারের টুঁটি চেপে ধরেন। বল, এলোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার হোস শীত কাঠিয়ে নিয়ে? একেবারে হৈ হৈ রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস। চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? তাহলে কি হলো এই অংশে? আমরা বুঝলাম যে সৌখীর মা যে ঘটি বা যে লোটাখানি মাতাদিন পেশকারের বাড়ি থেকে চুরি করে এনেছিল, সেই ঘটিটি সে সকালবেলায় বাসনের দোকানে গিয়ে 14 আনা পয়সায় বিক্রি করে। অপরদিকে মাতাদিন পেশকার সকালবেলায় লোটা না পেয়ে অত্যন্ত রাগে গজগজ করতে করতে প্রথমে থানায় খবর দেন। তারপর তিনিও ওই একই বাসনের দোকানে যান আরেকটি লোটা কেনার জন্য।
কিছুতেই যখন তার লোটা পছন্দ হয় না, তখন দোকানদার তাকে পুরনো একটি লোটা দেখতে বলে এবং সেই লোটা দেখেই তার সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন যে এই লোটাটি তারই চুরি হওয়া লোটা। জেরায় বেরিয়ে পড়ে যে এই লোটা দোকানদার সৌখীর মায়ের কাছ থেকে 14 আনা পয়সায় কিনেছে। পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনতে। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ছিলেমি নেই। তখনই সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। ঘটি পাওয়া গেছে খবর পেয়ে থানার দারোগাও তড়িঘড়ি চলে আসেন। মাতাদিন পেশকার ও বাসনওয়ালা এবং তার পুলিশের আরো লোকজন নিয়ে একেবারে সদল বলে সৌখীর মায়ের বাড়িতে এসে হাজির হয়। সৌখীর মা ওই 14 আনা পয়সা দিয়ে বাজার করে এনে ছেলের অতি প্রিয় আলুর তরকারি উনুনে বসিয়েছে। সেই সময় সৌখী কিন্তু তখনও ঘুমোচ্ছে। অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করার জন্যে সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। এই যে লাইনটি, নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করার জন্যে, এটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে যে প্রসঙ্গ নির্দেশ করো, নতুন পাওয়া স্বাধীনতা বলতে এখানে কি বোঝানো হয়েছে। প্রসঙ্গ হবে যে সৌখী ডাকাতের জেল খাটার মেয়াদ 1 বছর বাকি থাকতেই অপ্রত্যাশিতভাবে সে বাড়িতে হাজির হয়। সৌখীর নিঃসম্বল অসহায় বৃদ্ধা মা পরদিন ছেলেকে তার প্রিয় অতি সামান্য একটু ভাত ও আলু চচ্চড়ি খাওয়ানোর জন্য মাঝরাতে ঘুমন্ত ছেলেকে ঘরে রেখে পাড়ার মাতাদিন পেশকারের বাড়ি থেকে একটি লোটা চুরি করে। সেই লোটাটি 14 আনা পয়সায় বিক্রি করে বাজার করে আনে এবং ছেলের জন্য সকাল সকাল রান্না চড়িয়ে দেয়। এরকম সময়ই মাতাদিন পেশকার, থানার দারোগা ও যে বাসনালার কাছে সৌখীর মা লোটাটি বিক্রি করেছিল তারা ঘরে এসে উপস্থিত হয়। সৌখী কিন্তু এসবের কিছুই জানে না, কারণ সে তখনও বিছানা ছেড়ে ওঠেনি। এই প্রসঙ্গে সৌখীর এই ঘুমের কথা বলা হয়েছে। আর নতুন পাওয়া স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে? সৌখী গত 5 বছর ধরে জেলে ছিল। জেলের কিছু নিয়ম কানুন আছে, তার মধ্যে একটি হলো খুব সকাল সকাল তাদের ঘুম থেকে উঠতে হতো। ফলে 5 বছর ধরে সেই নিয়ম পালন করে সৌখী মনে মনে ঠিক করে নেয় যে জেল থেকে ছাড়া পাওয়ার প্রথম দিনেই সে এই নিয়ম ভঙ্গ করে অনেক বেলা পর্যন্ত ঘুমোবে। নতুন পাওয়া স্বাধীনতা বলতে এখানে জেলের এই নিয়ম থেকে মুক্তির কথাই বোঝানো হয়েছে। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়। এর আগে কতবার সময় অসময় পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে, কিন্তু আজ যে ব্যাপার অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালা পুরনো বাসনগুলিকে রংচং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। তখন তো মাথা হেঁট হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের নেশা, সে তো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্টি মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিঁচকে চোরের কাজ, শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। এই যে অংশটুকু পড়লাম, এই অংশটুকু কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই অংশটুকু থেকে যে কোনো লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। মোটামুটি একই ধরনের প্রশ্ন আসবে, উত্তরও কাছাকাছি হবে। তবুও এর মধ্যে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ লাইন আমি বলে দিচ্ছি। যেমন, দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে, এই লাইনটি তুলে দিয়েও ওই প্রসঙ্গ আসতে পারে। এবং বুড়ি বলতে এখানে কার কথা বলা হয়েছে, কেন তার বুক কেঁপে উঠেছিল। প্রসঙ্গ তো একটু আগে প্রশ্নটির উত্তরে যা বলে দিলাম সেইটাই হবে। আর বুড়ি বলতে এখানে সৌখী ডাকাতের বৃদ্ধা মায়ের কথা বোঝানো হয়েছে। আর কেন তার বুক কেঁপে উঠেছিল,
সৌখীর মা এককালে ছিল ডাকাতের বউ, বর্তমানে ডাকাতের মা। ফলে সময় অসময় নানান কারণে পুলিশ হানা দিয়েছে বহুবার। তাতে তার কোনো ভয়ও ছিল না, লজ্জাও ছিল না, কারণ ডাকাতি পেশাটাকে সে মনে করত গর্বের বিষয়। এ তার স্বামী পুত্রের হকের পেশা বা নেশা। কিন্তু আজ যখন পুলিশ বাসনওয়ালা ও মাতাদিন পেশকারকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে হানা দিল, তখন বুড়ি বুঝতে পারে যে এ ডাকাতি সংক্রান্ত কোনো কারণে নয়, সে যে কাল রাত্রে মাতাদিন পেশকারের বাড়ি থেকে লোটাটা চুরি করেছিল, সেই চুরি ধরা পড়ে গিয়েছে। ডাকাত পরিবারের কাছে চুরি অত্যন্ত লজ্জাজনক এবং গর্হিত একটি কাজ। বিপাকে পড়ে বৃদ্ধা সেই গর্হিত ও লজ্জাজনক কাজটি করে ফেলেছিলেন এবং বর্তমানে সেটা তার ছেলে ও সবার কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তার বুক কেঁপে উঠেছিল। যদি তোমাদের এই আলোচনাগুলি ভালো লাগে, যদি মনে হয় এই আলোচনাগুলি তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছি পরের প্রশ্নে। তারপরে দেখো এই যে লাইনটি, কিন্তু আজ যে ব্যাপার অন্য, এখানেও প্রসঙ্গের ক্ষেত্রে সেই একই উত্তর হবে, আমি যা আলোচনা করে দিয়েছি আগে। আর আজ যে ব্যাপার অন্য, আজ যে ব্যাপার অন্য বলতে কি বোঝানো হয়েছে? হুবহু আগের যে প্রশ্নের উত্তরটি এইমাত্র বলে দিলাম। এই যে দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে উঠল, কেন কেঁপে উঠল, সেই উত্তরটি লিখে তার পরে শুধু একটি লাইন যোগ করতে হবে যে আজ যে ব্যাপার অন্য বলতে এই ব্যাপারটির কথাই বলা হয়েছে। তারপরে দেখো, সে তো মরদের কাজ, গর্বের জিনিস। কোন কাজটিকে এখানে মরদের কাজ বা গর্বের জিনিস বলা হয়েছে? কেন বলা হয়েছে? এখানে ডাকাতি পেশাকে মরদের কাজ বা গর্বের জিনিস বলা হয়েছে। সৌখী ডাকাতের বৃদ্ধা মায়ের কাছে এটা ছিল গর্বের কাজ। তার কারণ এই কাজে বীরত্ব লাগে, সাহস লাগে। চুরির মতো লুকিয়ে চুরিয়ে এ কাজ হয় না। তাই যতই সেটা অসামাজিক কাজ হোক, অপরাধমূলক কাজ হোক, সেই কাজ বৃদ্ধার কাছে মরদের কাজ বা গর্বের ব্যাপার বলে মনে হতো। তারপরে দেখো, লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। এই লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট। এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে এই দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে উঠল এবং কিন্তু আজ যে অন্য ব্যাপার, এই প্রশ্ন দুটির ক্ষেত্রে যে উত্তর বলে দিলাম ঠিক সেই উত্তরটি এখানে হবে। এবং একদম শেষে যোগ করতে হবে যে অবস্থার বিপাকে এমন একটি লজ্জাজনক ও গর্হিত কাজ করে ফেলায় এবং সেটা সকলের সামনে, বিশেষত ছেলের সামনে ধরা পড়ে যাওয়ায় সৌখীর মা লজ্জায় বাকরুদ্ধ হয়ে যায়। সেই কারণেই সে দারোগার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সে তার অভিযোগটা অস্বীকার করতেও পর্যন্ত ভুলে যায়। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে, তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে। শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো। কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে। জেলের ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনো সে টাকা তার কোমরের বাটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্য দশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লোটা চুরি। জেলের মধ্যে ওইসব ছিঁচকে কদুচোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, এ কথা তো মায়ের অজানা নয়। কদুচোরদের যে মাত্র 2-3 মাসের সাজা হয়, মা কি জানে না? যে এই বুড়ি, আবার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে।
আর থাকতে পারল না সৌখী। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ীর দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীদের ঘুমোতে দেখে তিনি আগেই বুঝেছিলেন, শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ। এইবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। এই অংশটুকুও খুব ইম্পর্টেন্ট। এই যে লাইনটি দেখো, আর থাকতে পারল না সৌখী, এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, সৌখীর পরিচয় দাও, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। সৌখী ছিল এক ডাকাত যে 5 বছর জেল খাটার পরে সদ্য ঘরে ফিরেছিল। লাইনটির তাৎপর্য: জেলের মেয়াদ 1 বছর বাকি থাকতে ডাকাত সৌখী অপ্রত্যাশিতভাবে ঘরে ফেরে। তার অসহায় নিঃসম্বল বৃদ্ধা মা এতদিন বাদে ছেলে ফিরে এসেছে বলে তাকে তার প্রিয় আলু চচ্চড়ি ভাত একটু খেতে দেবে বলে ঘুমন্ত ছেলেকে ঘরে রেখে মাঝরাতে পাড়ার মাতাদিন পেশকারের বাড়ি থেকে একটি লোটা চুরি করে। পরদিন সকালে বাজারে বাসনের দোকানে 14 আনা পয়সায় সেই লোটাটি বিক্রি করে সে বাজার করে আনে এবং সকাল সকাল ছেলের জন্য তার প্রিয় আলুর তরকারি উনুনে চড়িয়ে দেয়। এদিকে মাতাদিন পেশকার সকালবেলায় উঠে তার লোটা না দেখতে পেয়ে প্রথমে থানায় খবর দেয়, তারপর বাসনের দোকানে নতুন লোটা কিনতে গিয়ে পছন্দ না হওয়ায় পুরনো লোটা তাকে বাসনওয়ালা দেখায়, যে লোটাটি সৌখীর মা কিছুক্ষণ আগে তাকে বিক্রি করেছে। লোটা দেখেই মাতাদিন পেশকার বুঝতে পারে এটা তার। সঙ্গে সঙ্গে সে দারোগাবাবুকে ডেকে পাঠায় এবং সদল বলে সৌখীর বাড়িতে হাজির হয় ও তার মাকে জেরা করতে থাকে। সৌখী কিন্তু ইতিপূর্বে ব্যাপার কিছুই জানতো না, সে তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল। কিন্তু বাড়িতে এই লোকজনের হইচই শুনে সে উঠে পড়ে। দারোগার জেরা থেকে এবং তার মায়ের নির্বাক মুখ দেখে সে বুঝতে পারে আসল ব্যাপারখানা কি। ডাকাত পরিবারের কাছে এই ধরনের ছিঁচকে চুরি অত্যন্ত লজ্জার, কিন্তু অবস্থার ফেরে তার মা যে সেই লজ্জাজনক কাজটি করে ফেলেছে এটা সৌখী বুঝতে পারে। কিন্তু তার মাকে যখন দারোগাবাবু অপমান করে, জেরায় জেরায় জেরবার করে দেয়, তখন সে আর থাকতে পারে না। মায়ের এই ঘটি চুরির কলঙ্ক সে নিজের ঘাড়ে নিয়ে নেয়। যতই এই ধরনের ছিঁচকে চুরি ডাকাতদের কাছে অপমানজনক এবং লজ্জাজনক হোক না কেন, নিজের সামনে দারোগাবাবুর তার মাকে অমন হেনস্থা করা এবং তার মাকে সকলের সামনে জেলে নিয়ে যাবে, এটা সৌখী সহ্য করতে পারে না। মাতৃভক্ত ডাকাত ছেলে সৌখী মায়ের এই লজ্জা, এই অপমান দেখে আর থাকতে পারে না। সে তার মায়ের এই কলঙ্ক নিজে মাথা পেতে নিয়ে নেয়। এটাই হলো এই লাইনটির তাৎপর্য। তারপরে দেখো শেষের পাতার এই প্রথম লাইনটি, এইবার সৌখীর মা ভেঙে পড়ল, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কখন সৌখীর মা ভেঙে পড়েছিল, কিভাবে সে ছেলের নামে কলঙ্ক এনেছিল? এর উত্তরে ওই সৌখীর মায়ের লোটা চুরির যে প্রসঙ্গটি বলেছিলাম সেই অংশটুকু বলতে হবে, বারবার আলোচনা করে দিয়েছি। তারপর যোগ করতে হবে যে ছেলে যখন মায়ের এই অপমান সহ্য করতে না পেরে মায়ের কলঙ্ক নিজে মাথা পেতে নেয়, তখন সৌখীর মা ভেঙে পড়ে। কারণ ডাকাতি পেশা তাদের কাছে কোনো লজ্জার নয়, অপমানের নয়, বরং সে তা গর্বের, কারণ তাতে বীরত্ব লাগে, তা মরদের কাজ। কিন্তু এই ছিঁচকে চুরি তাদের কাছে অত্যন্ত লজ্জার, তাদের জীবনের এক কলঙ্ক। সেই কলঙ্কই সে ছেলের নামে ডেকে এনেছে নিজের একটা ক্ষণিক ভুলের জন্যে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি, ওকে গ্রেপ্তার করবেন না, আমাকে করুন, ও কিছু জানে না, ও যে ঘুমুচ্ছিল, ওকে ছেড়ে দিন দারোগা সাহেব, এখনো যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগাবাবুর পায়ের উপর মাথা কুটছে বুড়ি, কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা ওই বুড়িটাকে নিয়ে আর মাথা ঘামাতে চান না, তার দরকার আসল অপরাধীকে নিয়ে। সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল
খাটিয়ার উপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। এখানে গল্পের সমাপ্তি। এবং এই যে শেষ লাইনটি, উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে, এই লাইনটিও খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটি তুলে প্রশ্ন আসতে পারে, প্রসঙ্গ এবং তাৎপর্য ব্যাখ্যা করো। প্রসঙ্গত এই যে সৌখীর ফিরে আসা এবং তার মায়ের লোটাচুরি বারবার এটা আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই লিখতে পারবে। এবং তাৎপর্যের উত্তরে বলবে, বহুদিন বাদে ঘরে ফেরা ছেলেকে একটু স্বাদ করে সামান্য আলু চচ্চড়ি খাওয়ানোর বাসনায় সৌখীর মা যে ভুল করে ফেলেছিল, তাদের কাছে অত্যন্ত লজ্জাজনক সেই চুরির মতো একটি গর্হিত কাজ করে ফেলেছিল, সেটি যখন ধরা পড়ে যায় এবং তার ছেলে মায়ের সেই কলঙ্ক মাথা পেতে নিয়ে আবার জেলে ফিরে যায়, তখন সৌখীর মায়ের আর আফসোসের সীমা থাকে না। বড় স্বাদের ওই পোড়া আলুর তরকারির মতোই তার এতদিন বাদে ঘরে ফিরে আসা ছেলের, তার জন্যেই এই পরিণতি হওয়ায় তার জীবনটাও আরো করুণ, আরো মর্মান্তিক হয়ে ওঠে। যেমন করে ওই পোড়া কটু গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছিল, ঠিক তেমন করেই যে তাদের কলঙ্ক সর্বত্র ছড়িয়ে পড়বে, তাই যেন ইঙ্গিত দেয় তরকারির ওই পোড়া কটু গন্ধ। এটাই হলো এই লাইনের তাৎপর্য। বন্ধুরা, 3টি পর্বের মাধ্যমে সমগ্র গল্পটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং প্রচুর প্রশ্নোত্তর আলোচনা করে দিলাম। আশা করি এই গল্পটি থেকে প্রস্তুতি নিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আরও একটি নতুন পাঠ নিয়ে পরবর্তীকালে ফিরে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।